ওর অত্যাচারের তার সুদে আসলে মিটিয়ে নিচ্ছে। অন্ধকারে লোকটার চেহারা দেখতে না পারলেও বুঝতে বাকি রইল না লোকটা কে। নিজেকে ছাড়ানোর কোনো উপায় নেই, তবুও হাত মোচড়ানো শুরু করলাম লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু শেষ রক্ষা যখন হলো না, তখন কান্না ছাড়া আমার কাছে আর কিছুই অবশেষ রইল না। ব্যথার চোটে দুই চোখের জল ছেড়ে কাঁদতে লাগলাম। অন্ধকারে আমার চোখের জল গড়ানো বুঝতে পেরে আরমান ভাই এবার আমার ঠোঁট ছেড়ে চোখের দিকে তাকালো। কিরে, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছিস কেন? তুমি এমন কেন আরমান ভাই? সব সময় আমাকে ব্যথা দাও খালি। চুমু যদি দেবে তো একটু ভালোবেসেই তো দিতে পারো। আমার কথায় এবার আরমান ভাই আমার উপর থেকে উঠে বসলো। আমাকে কি তোর পাগল মনে হয়? ভালোবেসে চুমু খাবো, তাও আবার তোকে? পিতু, নিজেকে কি তুই খুব বড় হিরোইন ভাবিস যে তোকে ভালোবেসে চুমু খাবো? ভাইয়া ওঠার সাথে সাথে আমিও উঠে বসে টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। তারপরে মিনমিন করে বললাম, যদি ভালোই না বাসো তাহলে বারবার কেন এত কাছে আসো যন্ত্রণা দেওয়ার জন্য? কারণ তোর মতো হ্যাংলায় মেয়েকে শুধু যন্ত্রণা দেওয়ারই ইচ্ছে করে, ভালোবাসতে নয়। কথাটা বলতে বলতে ওনার নজর পড়ে আমার টেবিলে থাকা দুধের গ্লাসটায়। আরে তুই তো দেখি দুধটাও খাসনি, তাই তো বলি তোকে দিন দিন আমার তো পিচ্ছি পিচ্ছি কেন লাগে। দুধ না খেলে কি আর কেউ বড় হয়? কথাটা বলেই উনি দুধের গ্লাসটা নিজের হাতে নিলেন। দুধ দেখতে আমার নাক মুখ কুচকে এলো। আমি নাক ছিটকে বললাম, ইয়াক, আমি খাই না, গন্ধ লাগে। আচ্ছা দেখি কেমন গন্ধ লাগে। বলেই আরমান ভাই ওনার এক হাতের আঙুলগুলো দিয়ে আমার দুই গাল খুব শক্ত করে চেপে ধরে জোর করে গ্লাসের দুধটুকু খাওয়াতে লাগলো। গ্লাসে থাকা দুধের শেষ বিন্দু ফুরুতেই ভাইয়া আমায় ছেড়ে দিল। ছাড়া পেয়ে আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, সাথে বমি বমি ভাবটাও চলে এলো। ইস, কি গন্ধ, ইয়াক। ও মা, মাত্র চুমুতেই তোর এই অবস্থা? এখনো তো কিছুই করলাম না। ওনার কথার আগাগোড়া কিছু বুঝতে না পেরে তার দিকে ব্রু কুচকালাম, কিন্তু ভাইয়া আমার চাহনিকে কোনো পাত্তা না দিয়েই বিছানা ছেড়ে উঠে চলে যেতে যেতে বলল, মাঝ রাতে দরজা এইভাবে হা করে রাখলে শুধু আমি কেন, যে কোনো ছেলেই নিজের কামুকতা মেটাতে তোর ঘরে চলে আসবে। কথাটা বলেই খুব জোরে দরজাটা লাগিয়ে চলে গেল। আর আমি বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সামান্য দরজা খোলা রেখেছে বলে ভাইয়া আমার সাথে এমন করলো। সকালে মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। এই রোদটা সবসময় আমার সাথে শত্রুতা পালন করে, সকাল হতে না হতে ঘুম ভাঙিয়ে দেয়। অসহ্য। কোন রকম নিজেই নিজের শরীরকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমে চললাম। ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই কাল রাতে ভাইয়ার করা অত্যাচারের ফলাফল বুঝতে পারলাম। ঠোঁট ফুলে মৌচাক হয়ে গেছে, অনেকটা জায়গা কেটে রক্তও জমে গেছে। ইস, রাক্ষস একটা আমার সুন্দর ঠোঁটটার কি অবস্থা করে দিল। এখন আমি এই নিয়ে বাইরে কি করে যাব? কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কোন রকমে কান্না আটকে টেবিলের উপরে থপ করে বসলাম। কিছু একটা করতে হবে। সকাল থেকে ঘর থেকে বের হইনি, একেবারে কলেজের জন্য রেডি হয়ে বেরোলাম। ঠোঁটের অবস্থা সবার থেকে আড়ল করার জন্য আজ ঠোঁটে ডার্ক লিপস্টিক দিয়েছি। ফ্যাকাশে ঠোঁটেও আর ডার্ক লিপস্টিক মানায় না, তাই চোখেও গাঢ় কাজল এঁকেছি। সব দিক দিয়ে একদম ফিট হয়ে ঘর থেকে বেরিয়েছি। বসার ঘরে আসতেই মনে হলো, হ্যাঁ, আমি আমাদের বাড়িতেই আছি। যেই বাড়িটা শুধু একটা বাড়ি নয়, আস্ত চিড়িয়াখানা। আমার বাবারা 4 ভাই, যৌথ পরিবার হওয়ায় বাড়িতে সদস্য এত এত বেশি যে যে কোনো সময় সরকারের লোক এসে গ্রেফতার করে নিয়ে যেতে পারে জনসংখ্যা বৃদ্ধির অপরাধে। আমার বড় আব্বুর ছেলে আরমান ভাই আমাদের সব কাজিনদের থেকে বড়, আর আমার থেকে প্রায় 8 বছরের বড়। তার ছোট বোন লিজা আপু আমার থেকে 5 বছরের বড়। এই মুহূর্তে সে শ্বশুর বাড়ি বাচ্চা কাচ্চা সামলাচ্ছে। আমি টেবিলের সামনে আসতেই থমকে গেলাম। সামনে ভাইয়া খুব মনোযোগ দিয়ে পাউরুটি খাচ্ছে। ইস, প্রতিবারের মতো আজও 100 ভোল্টের ক্রাশ খেলাম। সাদা শার্টটা যেন তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো দেখলে মনে হয় যেন ওনার গালের জন্যই এই দাড়ি। আর চুলগুলো, উফ, দেখলেই ছুঁয়ে দেওয়ার ইচ্ছা করে। একটা লোক এতটা সুন্দর কি করে হয়? একটু কম সুন্দর হলে কি হতো? আহা, কি অ্যাটিটিউড! পরিবারের বড় ছেলে যেমন অ্যাটিটিউড, তেমনি হ্যান্ডসাম, তেমনি দায়িত্ববোধ সম্পন্ন। এই চিড়িয়াখানার মতো বাড়িতে বড় হওয়া সত্ত্বেও
যে মানুষটা এতটা গম্ভীর হতে পারে তা ভাইয়াকে না দেখলে জানতেই পারতাম না। ভাইয়াকে পর্যবেক্ষণ করতে করতেই তার সামনের চেয়ার টেনে বসলাম। আমার পাশে আমার সেজু কাকুর মেয়ে ছায়া, আমার থেকে 1 বছরের ছোট। তার পাশে তার বড় ভাই আরিফ, আমার থেকে 2 বছরের বড়। আর টেবিলের এক পাশে বসেছে নিজেদের মতো আমার ছোট কাকুর 10 বছরের 2 দমজ ছেলে মেয়ে আর 8 বছরের এক ছেলে। এই 3 জনের সব সময় খুনসুটি লেগেই থাকে। এই মুহূর্তেও তাদের মধ্যে কারাকারি চলছে। এ বলছে ওর পাউরুটি বেশি বড়, আর আরেকজন বলছে অন্যজনেরটা বেশি বড়। এই নিয়ে একজন আরেকজনের প্লেট থেকে পাউরুটি উঠিয়েই চলেছে। কিন্তু আমি এত পরীক্ষা নিরীক্ষা করারও আমার দুটো পাউরুটির মধ্যে পার্থক্য বের করতে পারলাম না। খাওয়া শেষ হতেই ছায়া আর আমি একসাথে বাড়ি থেকে বেরিয়ে এলাম। দুজনে একই কলেজে পড়ি, শুধু ইয়ার আলাদা। আমরা দুজনে আমাদের গাড়ির দিকে এগিয়ে যেতেই পেছন থেকে ভাইয়া ডেকে উঠল। মিতু, স্টপ দেয়ার। তার ডাকে আমরা দুজনে দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া আমাদের কাছে এসে ছায়ার দিকে তাকিয়ে বলল, তুই কি গাড়িতে বস, আমরা আসছি। ভাইয়ার কথা শুনে ছায়া কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসলো। ভাইয়ার মুখের উপর কথা বলার সাহস কারোরই নেই। আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ভাইয়া আমার দিকে একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, টোটে লিপস্টিকটা মুছে নে, তোর টোটে লিপস্টিক মানানসই নয়, বিশ্রী দেখাচ্ছে। কথাটা বলেই রুমাল আমার হাত দিয়ে ভাইয়া গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। কিন্তু আমি পড়লাম মহাবিপদে। এই লিপস্টিক তো আমি মুছতে পারবো না। লিপস্টিক মুছলেই আমার মান সম্মান সব প্লাস্টিক হবে। আর আমার যা ফ্রেন্ড, আমার ঠোঁট কাটা দেখলে আমাকে পচাতে পচাতে শেষ করবে ওরা। কিন্তু ভাইয়ার কথা না শুনলে যে কঠিন শাস্তি পেতে হবে। ফুর, সব চিন্তা ভাবনা দূরে ঠেলে লিপস্টিক না মুছেই গাড়ির পেছনের সিটে ছায়ার পাশে গিয়ে বসলাম। গাড়ি চলতেই ছায়ার বকবকানি শুরু হলো। আজ ডার্ক লিপস্টিক, কারণ কি? এত সাজার কারণ কি? আমার চেহারার তারিফ করতে করতে শেষ, কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই। আমি তো সামনের লুকিং গ্লাসে ভাইয়াকে দেখছি, ভাইয়া বারবার লুকিং গ্লাসে আমাকেই দেখছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে গেছে তার কথা না শোনার কারণে। যেন এই চোখ থেকে আগুনের গোলা বের করে আমার দিকে ছুটছে, আর আমি সেই গোলকটা হাতে নিয়ে আরো ভালোভাবে গোলক বানিয়ে অন্যদিকে ছুড়ে দিয়ে ছায়ার সাথে গল্পে মেতে উঠলাম। কারণ আমি জানি এখন আর পরে হোক, শাস্তি আমাকে পেতেই হবে। একের পর এক অনবরত বেতের আঘাতে আমার হাতের সাদা তালু লাল রক্তবর্ণে পরিণত হয়েছে। 2 চোখ খিচে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলাম, কিন্তু তা সহ্য করার ধৈর্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আঘাতের অংশ আরো বেশি আঘাত পেতে পেতে হাত অবশ হয়ে আসছে, চোখ বেয়ে জল গড়াচ্ছে, কিন্তু ভাইয়া কিছুতেই ক্ষান্ত হচ্ছে না। একের পর এক আঘাত করেই চলেছে। হঠাৎ করেই মনে হলো আঘাত করা বন্ধ হয়ে গেছে। সাথে সাথেই কিছু একটার শব্দ আমার কানে আসতেই আমি চমকে উঠলাম। কাঁপতে কাঁপতে জল ভর্তি চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতেই দেখি ভাইয়া আমার দিকে অগ্নি দৃষ্টি বর্ষণ করছে। তার পাশের দৃষ্টি যেতেই দেখলাম বেতের কিছু ভাঙা অংশ নিচে পড়ে আছে। বুঝলাম আমার হাতেই ভাইয়ার বেত ভেঙেছে। তারপরে রাগ কমেনি, যার কারণে বেত ছুঁড়ে ফেলে দিয়েছে। রাগ কমেনি তার মানে শাস্তি এখনো বাকি আছে। ভার্সিটিতে কি হাডুডু খেলার জন্য এসেছো? ক্লাসের মাঝে মন নেই, পড়ার সময় পড়া নেই, বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এর জন্য এসেছো নাকি এখানে? ভাইয়ার ভয়ঙ্কর গর্জন শুনে ভয়ে নিজেকে তার থেকে একটু দূরে সরিয়ে নিলাম। তারপর কান্না জড়িত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বললাম, সরি স্যার, এরপর থেকে পড়া করে আসবো। নো এক্সকিউজ। এখানে তোমাদের এসব লো ক্লাস এক্সকিউজ শোনার জন্য আমি বসে নেই। এই মুহূর্তে তুমি মাঠে যাবে, মাঠের মাঝখানে কড়া রোদের মধ্যে 2 হাতে কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ক্লাসে অমনোযোগী হওয়ার শাস্তি। ভাইয়ার কথা শুনে অবাক চোখে তার দিকে তাকালাম। ক্লাস ফাঁকি দেওয়ার শাস্তি হিসাবে যদি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকা হয়, তবে এতক্ষণ ধরে যে গরুর মতো মারলো সেটা কি ছিল? আমি মিটমিট চোখে আশেপাশে চোখ বুলিয়ে নিলাম। ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়ে, সবার চোখে ভয় স্পষ্ট। এর আগে কখনোই তাদের স্যারকে এতটা হাইপার হতে দেখেনি কেউ। তার থেকে তো বড় কথা, একজন অনার্স 3rd ইয়ারের স্টুডেন্টকে যে কেউ পড়া না পারার অপরাধে এমন শাস্তি দেয়, তা হয়তো তাদের অজানা ছিল। আমি চোখ নামিয়ে নিলাম। এখানে কি কম অপমানিত হলাম যে মাঠে গিয়ে নিজেকে আরো বেশি ধুয়ে ধুয়ে অপমানিত করাতে হবে? আর চোখে একবার আমার পাশে থাকা খোকনের দিকে তাকালাম।
ছেলেটার যেন আজ গল্প শেষই হচ্ছিল না। ছাগল একটা, ওর জন্যই মার খেতে হলো আমায়। একবার সুযোগ পেলে আছাড় মারবো ধরে, হারামি কোথাকার। কি হলো, তোমার কানে যায়নি? গেট আউট ফ্রম মাই ক্লাস। আর কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে এলাম। প্রায় আধা ঘন্টা যাবৎ মাঠের মাঝখানে কড়া রোদে কান ধরে দাঁড়িয়ে আছি। সিনিয়র জুনিয়র সবাই আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভার্সিটিতে এই প্রথম কাউকে এমন শাস্তি পেতে দেখলো। হাত অসম্ভব রকম ফুলে গেছে, যার যন্ত্রণায় ভালোভাবে কানও ধরতে পারছি না। তবে আজ এই যন্ত্রণা থেকে বেশি যন্ত্রণা হচ্ছে বুকে। ভাইয়া যে আমায় মারে তা নয়, কোনো ভুল করলে ঠাস ঠাস গালের মধ্যে পড়ে, কিন্তু এইভাবে কখনোই মারেনি। খুব কষ্ট হচ্ছে। ভাইয়া কিভাবে পারলো আমায় এইভাবে মারতে? একটু কষ্ট হলো না বুঝি? ভাইয়া এই ভার্সিটির ইংলিশ প্রফেসর, আমাদের 2 ক্লাস পরেই তার ক্লাস। দুটো ক্লাস শেষ হতেই খোকনের সাথে গল্প জুড়ে দিয়েছিলাম। এই ফাঁকে কখন যে ভাইয়া ক্লাসে এসে পড়ে বুঝতেই পারেনি। যখন বুঝলাম তখন অলরেডি ভাইয়ার দৃষ্টি আমার উপর পড়েছে। তার কিছুক্ষণ পরেই পড়ার বাহানা দিয়ে আমার কাছে এসে বেদম পেটানো শুরু করলেন। ক্লাস শেষ হয়ে গেছে, আমার ফ্রেন্ডরা এসে আমায় কোথাও বসতে বললে আমি মানা করে দিই। ভাইয়া যখন কান ধরে থাকতে বলেছে তখন ভাইয়া না বলা অবধি আমি এই কান ছাড়ছি না। আমিও একরোখা টাইপের মেয়ে, দেখি কতক্ষণ আমায় এই রোদের মাঝে দাঁড় করিয়ে রাখতে পারে। আমার কথার সাথে হার মেনে সবাই চলে গেল। এই দাঁড়িয়ে রইলাম এই রোদের মাঝে। যতক্ষণ না ভাইয়া নিজে থেকে আমায় রোদ থেকে সরিয়ে যাওয়ার কথা বলে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরবো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণা পেয়েছে, ভীষণ তৃষ্ণা পেয়েছে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। তখনই কোথা থেকে ছায়া দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। মিতু, এই নে পানিটুকু খেয়ে নে। আমি পানি খাবো না। উফ, এ পানি ভাইয়া পাঠিয়েছে। ভাইয়া তোকে পানি খেতে বললো আর খুব তাড়াতাড়ি ছায়া গিয়ে বসতে বললো। চল তাড়াতাড়ি এখান থেকে। ছায়ার কথায় আমি কান ছেড়ে ভাইয়ার কেবিনের দিকে তাকালাম। ভাইয়া তার কেবিনের সামনে 2 হাত পকেটে রেখে আমার দিকে তাকিয়েই আছে। তাকে দেখে আমার চোখের বাঁধ ভাঙলো। হয়তো খুব বেশি অভিমান জন্মে গেছে মানুষটার উপর। গাছের নিচে বসে আছি আর চোখে জলেরা ভীষণ অবাধ্য হয়ে গেছে। কিছুতেই আটকে রাখতে পারছি না। আমার পাশে বসে আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিয়েই চলেছে। তখনই খোকন আমার দিকে একটা রুমাল এগিয়ে দিল চোখের পানি মুছে নেওয়ার জন্য। আমিও সুযোগ পেয়ে রুমালে চোখের পানি, শুদ্ধ নাকের পানিটাও ছেড়ে নিলাম। নাকটা অনেকক্ষণ ধরেই শিরশির করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে মেয়েদের লুকোচুরি খেলাটা দেখছি। কি অদ্ভুত এই আকাশ! মানুষের থেকে কত দূরে থেকেও তাদের সুখ, কষ্ট, আবেগ, অনুভূতি কত সহজেই আপন করে নিতে পারে। কত সহজেই একটা মানুষ এই আকাশকে নিজের থেকেও বেশি ভরসা করে ফেলে। যেই কষ্টটা সবার সাথে ভাগ করতে পারে ওই আকাশের সাথে তা ভাগ করে নেয়। আর ওই আকাশ নিঃস্বার্থভাবে সবকিছুর ভাগ নিয়ে নেয়। যেমন আজ আমার ভেতরের সকল অভিযোগ এই আকাশ একের পর এক শুনেই চলেছে। কখনো তো আরমান ভাইয়ের প্রতি থাকা অভিযোগগুলো তাকে শোনাতে পারেনি, আজও পারিনি। তাই আজও এই অভিযোগ শোনার মতো এই আকাশ ছাড়া আর কেউ নেই। 2 চোখের বন্যায় ভাসছে। আজ ভাইয়া যেভাবে কলেজের সবার সামনে আমায় অপমান করলো, সেটা না করলেও পারত। সামান্য তার কথা মানেনি বলে এইভাবে শাস্তি দিলেন আমায়। আসলেই কি এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল? ভাইয়া আমায় কখনো বোঝেনি, নাই বোঝার চেষ্টা করেছে। একবারও ভাবলো না কেন আমি তার কথা মানলাম না? ভাববে কেন? যখন ভালোই বাসে না তখন বুঝতে যাবে কেন? আমি পাগলের মতো তার পেছনে ছুটেছি, আর ছুটবো না। খুব অভিমান জন্মেছে, খুব। কখনো কথা বলবো না তার সাথে, কখনো না। ছাদে রাতের আকাশ দেখতে দেখতেই আমি নিজের ভাবনায় বিলীন ছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমি হাওয়ায় ভাসছি। ভয়ে আমি হাতের কাছে যা পেলাম সেটাই খামচে ধরলাম। মুহূর্তেই হাত ব্যথায় নাড়া দিয়ে উঠল। নিজেকে সামলে সামনে তাকিয়ে দেখি ভাইয়া। আমি ভাইয়ার কোলে, সাথে সাথেই তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। কোনো কথাই বলবো না আজ তার সাথে। তবে আমার মুখ ফিরিয়ে নেওয়াতে আরমান ভাইয়ার কোনো হেলদোল হলো বলে মনে হলো না। সে নিজের মতো সামনের দিকে আমায় নিয়ে আমার রুমে নিয়ে এলো। আমাকে বিছানার উপর বসিয়ে ভাইয়া আমার সামনে টুল টেনে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। আমি সেটাকে না দেখার ভান করে উঠে চলে যেতে চাইলে আরমান ভাই আমার হাত ধরে নিজের সামনে বসিয়ে নিল। আমার হাত ধরায় আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম, কিন্তু ভাইয়া সেদিকে ভ্রুক্ষেপ না করে আরো শক্তভাবে চেপে ধরলো আমার হাত।
এবার আমার প্রাণ যায় যায় অবস্থা। কে যেন বলেছিল তোকে ভালোবাসার মানুষের দেওয়া ব্যথা যতটা গভীর হবে ভালোবাসা ততটাই গভীর হবে। তাই তো হাতে এখন পর্যন্ত মলম লাগাসনি, তাই না? ভাইয়া ছাড়ো, লাগছে আমার। কেন, ব্যথা সহ্য করার ক্ষমতা নেই? আমি এবার কোনো কথা বলার অবস্থাতেই রইলাম না, ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। এই চুপ, একদম চুপ। এইসব ন্যাকামো করে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে সিম্প্যাথি পাবি, আমার কাছে নয়। আরমান ভাইয়ের কথা শুনে এবার আমি ব্যথা ভুলে তার দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালাম, আর ও আমার হাতটা ঝাটকা মেরে ছেড়ে দিয়ে পকেট থেকে মলম বের করে আমার দিকে এগিয়ে দিল। নে, হাতে লাগিয়ে নে এটা। লাগাবো না, লাগাবো না, লাগাবো না, শুনেছো তুমি? লাগাবো না বলেই বিছানা থেকে উঠে চলে আসতে চাইলে ভাইয়া পেছন থেকে উঠে আমার হাতে হ্যাচকা টান দিতেই আমি ডাল সামলাতে না পেরে ভাইয়ার বুকের উপর পড়লাম। এই সুযোগে ভাইয়া এক হাতে আমার কোমরে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়ার এত কাছে আসার কারণে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের উপর পড়ছে, যা আমার ভেতরে তোলপাড় শুরু করেছে। আমি ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ভাইয়া এবার আমাকে নিজের শরীরের সাথে গভীরভাবে জড়িয়ে নিল। আমি আর ভাইয়ার চোখে চোখ মেলানোর অবস্থাতে রইলাম না। ভাইয়ার এত কাছে আসতেই অস্বস্তিতে আমার দম যায় যায় অবস্থা। ভাইয়া প্লিজ দূরে যাও, আমার অস্বস্তি হচ্ছে। আমি কাছে এলেই বুঝি তোর অস্বস্তি হয়? খোকন যখন তোর ক্লোজ হয় তখন অস্বস্তি হয় না? এখানে খোকন কোথা থেকে আসছে? আসছে, আসার কারণ আছে বলেই আসছে। এই মেয়ে এত বেখেয়ালি কেন তুই? কে তোর দিকে কোন নজরে তাকাচ্ছে সেটাও বুঝিস না? ভাইয়ার কথার সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল, যার কারণে আমি তার চোখের দিকে অবাক হয়ে তাকালাম। আমার চাহনি দেখে ভাইয়া এক হাতে আমার পেছনের চুল আঁকড়ে ধরে আমার ঠোঁটের কাটা অংশে তার ঠোঁটের আলতো করে পরশিকে দিল। ভাইয়ার স্পর্শে আমি কেঁপে উঠলাম, পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। অবশেষে চোখ খুলতেই অনুভব করলাম ভাইয়া আমার ঠোঁটে নিজের ঠোঁট দখল করে নিয়েছে। এবার যেন আমার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। তারপরেও নিজেকে ভাইয়ার বাঁধন থেকে ছাড়ানোর জন্য তার বুকে ধাক্কা দিচ্ছি, কিন্তু এতে করে ভাইয়া আরো বেশি আমাকে নিজের গভীরে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। এবার আমি আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম না, ডুবে গেলাম তার ভালোবাসার পরশের মাঝে। যতই অভিমান করি না কেন, ভালো তো এই মানুষটাকেই বাসি। বেশ কিছু সময় পর ভাইয়া আমার ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল। গলার নিচে থেকে আমার কালো তিলটা একটু জোরে কামড় বসাতেই আমি ব্যথায় কুকড়ে উঠলাম। ভাইয়া এবার আমার গলা থেকে মুখ তুলে আমার চোখের দিকে তাকিয়ে মাতাল করা কণ্ঠে বলল, আমি চাই না আমার জিনিসে অন্য কারো বাজে নজর পড়ুক। নিজের জন্য নয়, আমার জন্যও তো নিজের খেয়াল রাখতে পারিস। ভাইয়ার কথা শুনে আমার বুক থুকথক করে উঠল। এই প্রথমবার ভাইয়া আমায় নিজের বলে সম্বোধন করলো। ভালোবাসো আমায়? কথাটা বলেই ভাইয়ার চোখের দিকে তাকালাম উত্তর খোঁজার চেষ্টায়, কিন্তু আরমান ভাই আমার সব চেষ্টায় জল ঢেলে আমায় বিছানার উপর ছুঁড়ে ফেলে বলল, বয়স কত তোর? এই বয়সে প্রেম প্রীতির কথা ভাবিস? লজ্জা করে না? আগে বড় হয়ে নে, তারপর না হয় এসব কথা বলতে আসিস। আর তার আগে হাতে মলমটা লাগিয়ে নে। এটাও তুমি নিজে লাগিয়ে দেবে না? মারার সময় তো নিজের হাতেই মেরেছিলে। চাকর নই তোর যে মলম লাগিয়ে দেব। ইচ্ছে হলে মলম লাগা, না হলে ছুঁড়ে ফেলে দে। কথাটা বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল আরমান ভাই। আমি অবাকের চরম সীমায়। কি এমন বললাম যার কারণে এত রাগ দেখালো? তবে যাই হোক, ভাইয়া আমায় এটা বলেনি যে ও আমায় ভালোবাসে না। বলেছে আমার বয়স হয়নি, কিন্তু আমি তো 18+। আর কত বড় হতে হবে আমায়? আর যদি প্রেম করারই বয়স হয়নি, তাহলে যে ও আমায় এইভাবে যখন তখন চুমু খায় সেটার বয়স হয়েছে আমার? ধুর বাবা, যতই ভাবছি ততই কনফিউশন। আর ভাববো না, তাতে যা হয় হোক। আমার কি? আমি তো জানি আরমান ভাই আমায় কতটা ভালোবাসে, শুধু সেটা মুখে স্বীকার করে না। আর আমি তো তার মুখ থেকে শোনার জন্য পাগল হয়ে আছি। ইস, যখন ভাইয়া আমায় ভালোবাসি বলবে তখন আমার অনুভূতিটা কেমন হবে ভাবতেই গা শিরশির করে উঠছে। উফ। সকাল হতেই আমি আরমান ভাইয়ের ঘরে উকি মারা শুরু করলাম। একটু দেখে তো নেই কি করছে এই লোকটা। তার ঘরের দরজা খুলে মাথা ভেতরের দিকে উকি মারলাম, কিন্তু এ কি, আরমান ভাইয়া কোথায়? পুরো রুমের কোথাও নেই। হতাশ হয়ে যখন চলে আসবো
তখনই দেখলাম ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, হাতে টাওয়ালটা দিয়ে মাথার চুলগুলো ঝাড়ছে। খালি বুক, একটা কাঁচা হলুদ গ্যাবার্ডিনের প্যান্ট পরা অবস্থায় রয়েছে। ইস, গোসল করার পর একটা লোককে বুঝি এত সুন্দর লাগে। আমি তো জানতাম এই সৌন্দর্যটা শুধু মেয়েদের জন্য, কিন্তু আজ আরমান ভাইয়াকে দেখে সেই ভুলটাও ভেঙে গেল। ভাইয়ার মাসেলওয়ালা বডি, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেখি। এ আমার স্বপ্ন নয় তো? একমাত্র স্বপ্নের রাজকুমারী এতটা সুন্দর হতে পারে। ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার্ডের দিকে এগোতেই আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ভাইয়ার কাবার্ড খুলতেই আমি তার হাতে নিজের দিকে নিয়ে সোজা তার সামনে দাঁড়ালাম। সামনে আরমান ভাই, পেছনে খোলা কাবার্ড, আর দুই দিকে ওনার দুই হাত আমাকে তার বন্দিনী করে রেখেছে। নিজেকে তার বন্দিনী করতে পেরে সত্যি আজ নিজের প্রতি ভীষণ গর্বিত অনুভব হচ্ছে। তুই কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? আমার কথা শুনে আরমান ভাই চোখ মুখ শক্ত করে আমার দিকে এক কদম এগিয়ে বলল, তুই আমার ঘরে কি করছিস? এই কথায় কথায় এরকম আমার কাছে আসার বাহানা একদম খুঁজবে না বলে দিচ্ছি। তুমি আমার অনেক ক্ষতি করেছো। আচ্ছা, কি কি ক্ষতি করেছি শুনি। দাঁতে দাঁত চেপে কথাটা বলতেই আমি আমার ঠোঁট, গলা আর হাত দেখিয়ে বললাম, দেখো কত কত জায়গায় ক্ষত করেছো তুমি আমার। ভীষণ ব্যথা হচ্ছে আমার, আর তাই আমাকে ব্যথা দেওয়ার অপরাধে আজ পানিশমেন্ট পেতেই হবে। হোয়াট? পানিশমেন্ট? তাও আবার আমি? হ্যাঁ তুমি। একটু দূরে গিয়ে দাঁড়াও। আরমান ভাইয়ের বুকে এক আঙ্গুল রেখে তাকে একটু দূরে সরিয়ে দিয়ে আমি উল্টো ঘুরে কাবার্ডের কাপড় এদিক ওদিক করা শুরু করলাম। কি করছিস কি মিতু তুই? আমার কাপড় চোপড় এইভাবে অগোছালো করছিস কেন? আমি ভাইয়ার কথায় কান্না দিয়ে কাপড় অগোছালো করতে ব্যস্ত হয়ে রইলাম। প্রায় বেশ কিছুক্ষণ খোঁজার পর আমি একটা ফ্যাকাশে রঙের শার্ট হাতে ভাইয়ার দিকে ঘুরে দাঁড়ালাম। আজ এই শার্টটা পরেই তুমি ভার্সিটিতে যাবে, আমার পছন্দের রং। তুই কোন জাতের চোখ নিয়ে ঘোরাফেরা করিস? এটাও কারো পছন্দের রং কি করে হতে পারে? আমি কিচ্ছু জানি না, তুমি এটা পরবে মানে এটাই পরবে। ইম্পসিবল, আমি এটা পড়ছি না। সর আমার সামনে থেকে। আচ্ছা, কি করে না পড়ো আমিও দেখি। বলেই কাবার্ডের লকে লেগে থাকা চাবিটা ঘুরিয়ে কাবার্ড লক করে চাবিটা খুলে হাতে নিয়ে আরমান ভাইয়ের সামনে থেকে সরে এলাম। এবার আপনি কি পরবেন? এই শার্ট ছাড়া আপনার কাছে কোনো উপায়ও নেই। মিতু, খুব বাড়াবাড়ি করছিস কিন্তু। চাবি দে আমাকে। না, দেব না। মিতু, স্টপ দেয়ার। চাবি আমায় দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। যা হওয়ার হোক, আমি চাবি দেব না মানে দেব না। আরমান ভাইয়া আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো টেবিলের আড়ালে যাচ্ছি তো কখনো বিছানার আড়ালে। আমি জানি এই ঘরে থাকলে আমায় ধরা পড়তেই হবে, তাই আমি সুযোগ বুঝে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেই পেছনে কেউ আমার হাতে হ্যাচকা টানে সোজা পাশের দেওয়ালে চেপে ধরলো। হঠাৎ এমন হওয়ায় আমি ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আপনা থেকেই চোখ দুটো বন্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে পিটপিট করে চোখ খুলতেই দেখে আমি আরমান ভাইয়ের কবলে পড়েছি। আরমান ভাই আমার দুই হাত দুই পাশের দেওয়ালের সাথে চেপে ধরে আমার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। বুঝলাম এবার আর রক্ষে নেই আমার। বলেছিলাম দাঁড়াতে না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সরি। তোর সরি দিয়ে আমি কি করব? বলেই আমার হাত থেকে চাবিটা নিয়ে নিল। তোকে আমি পরে দেখে নেব। কথা বলেই আরমান ভাই আমাকে ছেড়ে কাবার্ডের দিকে যেতে লাগলো। তখনই রুমের ভেতর দরজা খুলে কাউকে ঢুকতে দেখে আমি চমকে উঠলাম। দরজা খুলে বড়মা ঘরের ভেতরে আসতেই দরজার সামনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি রে মিতু, তুই এখানে কি করছিস? বড়মার প্রশ্নের উত্তরে কি দেব ভেবে না পেয়ে মাথা চুলকাতে লাগলাম। আসলে বড়মা, আমি আরমান ভাইকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ও, ডাকা হয়ে গেছে? এবার যা এখান থেকে। আর শোন, আরমানকে খেতে ডাকার জন্য আমি আছি, তোকে এত কষ্ট করতে হবে না, বুঝেছিস? জি বড়মা। মাথা নিচু করে কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। যাক বাবা, বেঁচে গেছি। তবে ছোটবেলায় একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি আমি, কেন জানি বড়মা সব সময় আমায় এড়িয়ে চলে, বেশি কথাই বলে না। আর যদিও একটু একটু কথা, তাও সব সময় খিটখিট করে। ধুর, এসব কথা আমি কেন ভাবছি? বড়মার স্বভাবই তো খিচখিচ করা, সবার সাথেই করে। তবে আমার টেনশন হচ্ছে আরমান ভাইকে নিয়ে। ভাইয়া আজকেও ভার্সিটিতে
টিপটপ হয়ে যাবে, আর ভার্সিটির মেয়েরা চকলেটের মতো চিবিয়ে চিবিয়ে খাবে। থুর, অসহ্য। ভার্সিটির জন্য রেডি হয়ে খাবার ঘরে আসতেই আমার চোখ ছানা বড়া। এ কি দেখছি আমি? এ যে ভাইয়া, আমার দেওয়া শার্ট পরেই আছে। এই মুহূর্তে আমার লুঙ্গি ডান্স দেওয়া উচিত, এটা ভেবে যে উনি আমার পছন্দের শার্টটা পরেছেন, যেটা যতই খারাপ হোক না কেন। কিন্তু এই মুহূর্তে আমার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। বেছে বেছে একটা ফ্যাকাশে রঙের শার্ট বের করেছিলাম যাতে ভাইয়াকে প্রতিদিনের মতো হ্যান্ডসাম না দেখায়, কিন্তু এখন তো দেখছি ভাইয়াকে এই রংটা এমন ভাবে খাপ খেয়েছে যেন কোনো ফিল্মের হিরো। থুর বাবা, সব মেহনত পানি হয়ে গেল। রাগে গজগজ করতে করতে খেতে বসলাম, কিন্তু খাবার গলা দিয়ে কিছুতেই নামলো না। বারবার ভাইয়ার দিকেই চোখ যাচ্ছে, আর চোখে চোখ পড়তেই সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছি। খাওয়া শেষ হতেই ভাইয়া বেরিয়ে গেল, তার পিছু পিছু আমি আর ছোঁয়াও বেরোলাম। ভার্সিটিতে পৌঁছেই গাড়ি থেকে নেমে চলে আসবো, তখনই ভাইয়া পেছন থেকে ডাকলেন। আমি পিছু ফিরে দেখি আরমান ভাই গাড়িতে হেলান দিয়ে দু হাত বুকে ভাঁজ করে আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। তোর পছন্দ আছে বলতে হবে। সত্যি শার্টটা একদমই পারফেক্ট আমার জন্য, তাই না? খুব বুঝলাম ভাইয়া আমাকে পচাচ্ছে, তা খুব ভালো করেই বুঝলাম। তাই নিজের মাথার চুল নিজেই ছিটতে ছিটতে ভার্সিটির ভেতরে চললাম। নিজের উপর রাগ হচ্ছে, কেন যে এই শার্টটা বের করতে গেলাম কে জানি। ভার্সিটিতে প্রবেশ করতেই চোখ গেল সামনের মাঠে, খোকন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। হারামজাদা আমার উপর বাজে নজরে তাকায়। এর তো আজ একটা হেস্তনস্ত করেই ছাড়বো। এর জন্যই কাল আমায় ভাইয়া সবার সামনে এত এত অপমান করেছিল। নিজের গলার ওড়নাটা ঠিক করতে করতে তার দিকে এগোলাম। বলা যায় না এই ছেলে আবার আমার দিকে নজর নিক্ষেপ করতে পারে। ভালো করে ওড়না কোমরে বেঁধে খোকনের কাছে গিয়ে কোনো কথা ছাড়া উড়াধুরা পিটুনি শুরু করে দিলাম। অত ছাড়া শয়তান কোথাকার, মেয়েদের দিকে বাজে নজরে তাকানো, তাই না? আজ দেখাচ্ছি মজা তোকে। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই নে, এই নে, এটাও নে, এটাও নে, সাথে আর একটাও নে, বোনাস আর একটা, এবারও নে। মুখে যা আসছিল তাই প্রলাপ বকতে বকতে বেদম পিটিয়ে যাচ্ছে তাকে। শরীরের সর্বশক্তি দিয়ে পেটোচ্ছি। সবাই আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমি আমার হাত ধরলে পা দিয়ে মারা শুরু করছি। কিছুতেই আজ ছাড়বো না ওকে। মেয়েদের দিকে বাজে নজরে তাকানো সারা জীবনের জন্য ঘুচিয়ে দেবো আজ। নিকৃষ্ট প্রাণী কোথাকার। আমি খুব তৃপ্তি নিয়ে খোকনকে পিটিয়ে যাচ্ছি, এমন সময় আমার হাতে হ্যাচকা টান অনুভব করলাম। টাল সামলাতে না পেরে কিছু একটার উপর হুমড়ি খেয়ে পড়লাম। নিজেকে সামলে সামনে তাকিয়ে দেখি আমার আরমান ভাইয়ের বুকে পড়ে রয়েছি। ভাইয়া দাঁতে দাঁত পিষে আমার দিকে তাকিয়ে বলল, মন ভরেছে? না ভরেনি, আমি ওকে আরো কয়েক ঘা মারবো। বলেই ভাইয়ার থেকে নিজেকে ছাড়াতে চাইলে ভাইয়া আরো জোরে আমার হাত চেপে ধরে। কিন্তু ওর ভরে গেছে। ভাইয়ার কথার আগা গোড়া কিছুই না বুঝেই তার দিকে ফ্যালফ্যাল করে তাকালাম। স্টুপিড কোথাকার, যখন শরীরে বিন্দুমাত্র শক্তি নেই তখন এই শরীর নিয়ে একটা ছেলেকে মারতে এসেছো কি তার মনের তৃপ্তি মেটানোর জন্য? ভাইয়ার কথাটা একটু আস্তে বলায় সবার কানে কথাটা না গেলেও আমার কানে কথাটা একটা কারেন্টের শকের মতো লাগলো। অবাক হয়ে খোকনের দিকে তাকাতে আমার চোখ কপালে উঠল। এই ছেলেকে আমি এক্ষুনি মেরে মেরে আত্মরা করলাম, সে এইভাবে ফিট হয়ে দাঁড়িয়ে আছে কি করে? তাও আবার ঠোঁটের উপর হাত বোলাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ও আমার মার নয়, ছোঁয়াগুলোই অনুভব করেছে। ছোটবেলায় নিশ্চয়ই হরলিক্স খায়নি, তাই আজ এই অবস্থা। আমি খুবই ইনোসেন্ট মার্কা চেহারা বানিয়ে ভাইয়ের দিকে তাকালাম, যেন এবারের মতো আর আমায় কোনো শাস্তি না দেয়। কিন্তু ভাইয়া দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, তোকে আমি বাড়ি গিয়ে দেখব, অনেক হিসেব বাকি তোর সাথে। বলেই গটগট করে চলে গেল। আর আমি অসহায়ের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। না জানি বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। কলেজ থেকে বাড়ি ফিরেই জুই বিথির সাথে আড্ডা দিতে বসেছি। আজ কিছুতেই এদের নিজেদের থেকে আলাদা করা যাবে না। ভাইয়ার হাত থেকে বাঁচতে হলে আজ এই দুই যমজ বোনদেরই আমার কাজে লাগতে পারে। সেই বিকেল থেকে রাত অবধি একেবারের জন্য নিজেকে ভিড়ের থেকে আলাদা করিনি। জুই, বিথি, মা, বাবা, ছায়া, আরিফ সবাই আজ আমার উপরে প্রচন্ড বিরক্ত, কারণ আমি কোনো কারণ ছাড়াই কথা বলে যাচ্ছি। আমি কি বলছি নিজেও জানি না, শুধু জানি যে আজ যে করেই হোক আমায় ভাইয়ার হাতের শক্তি থেকে বাঁচতে হবে।
কিন্তু পুরো সময়টা এমন বকবক করে কাটিয়ে দিলেও রাতের বেলা ঠিকই আমায় আমার ঘরে ঢুকতে হলো। ঘরে ঢোকার সাথে সাথেই আমি দরজা ভালো করে বন্ধ করে দিলাম, যাতে ভাইয়া আর ঘরে না আসতে পারে। দরজার লক ভালো করে চেক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতেই বিছানার উপর কাউকে দেখে চমকে উঠলাম। ঘরের ডিম লাইটের মৃদু আলোয় সবকিছুই আবছা আবছা। কিছুক্ষণের মধ্যে এই আবছা আলোয় চোখ সরে এলে বিছানার উপর ভালো করে চোখ বলানোর চেষ্টা করতেই আমার চোখ চড়ক গাছে। এ তো ভাইয়া বিছানায় বসে 2 পা মাটিতে ছড়িয়ে রেখেছে। এই রে, কাম সেরেছে। এখন কি করব? আরমান ভাই আমায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই উঠে আমার দিকে এগোতে লাগলো। ভাইয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয় আমার বুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। আমি নিশ্চিত আমার এই বুকের ধুকপুকানি ভাইয়ার কান অব্দি পৌঁছাচ্ছে। ভাইয়াকে আমার খুব কাছে আসতে দেখে নিজের অজান্তেই আমার পা পেছনের দিকে চলতে লাগলো। পেছনে যেতে যেতেই আমার পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেল আর ভাইয়া আমার খুব কাছাকাছি চলে এলো। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের উপর পড়ছে। এখন কি করব আমি? বুদ্ধি করে পাশ কাটিয়ে চলে আসার চেষ্টা করতেই ভাইয়া তার 2 হাত আমার 2 পাশের দেওয়ালে রাখলো। আজ আমি আবার তার বন্দিনী হলাম। ভাইয়া এত কাছে চলে আসায় আমি প্রায় দম বন্ধ করা অবস্থায়। নিজের দম বন্ধ রাখার চেষ্টায় শ্বাসের ঘনত্ব আরো বেশি বেড়ে গেল। চোখ বন্ধ করে ভাইয়ার পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করতে লাগলাম। তখনই ভাইয়া তার কারাকারির ভারী কণ্ঠে বলে উঠল, কান ধর। কথাটা শুনেই আমি চট করে চোখ মেলে তাকালাম। কি হলো? আমার কথা কানে গেল না? আসলে ভাইয়া। চুপচাপ কান ধর। বুঝলাম, কান ধরা ছাড়া আর কোনো উপায় নেই। কলেজেও মাস্টারগিরি খাটাবে, আবার বাড়িতেও খাটাবে, অসহ্য। মনে মনে হাজার গালি দিতে দিতে আমি 2 হাতে কান ধরলাম। এবার ভাইয়া গিয়ে আয়েশ করে বিছানার উপর বসতে বসতে বলল, এবার 1 পা উপরে তোল। লও ঠেলা, কান ধরতেই শেষ নয়, এখন আবার পাও উপরে তুলতে হবে। আজ তো আমি গেছি, কেন যে এই হারামিটাকে মারতে গেলাম কে জানে। আমি নিশ্চিত আজ আর পায়ের ব্যথায় রাতে আমার ঘুম হবে না। প্রায় 2 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থেকে আমার পা ধরে এসেছে। তারপরও জোর করে আরো 1 মিনিট দাঁড়িয়ে থাকার পর আর পারলাম না। ব্যথা হয়ে বাম পা ফেলে ডান পা না উপরে তুলে বললাম, মানে পা এক্সারসাইজ করে নিলাম। আরে বা, ভাইয়া তো কিছুই বুঝতে পারলো না। অন্ধকারে হয়তো লক্ষ্য করেনি। আমার তো বেশ ভালোই লাগছে। প্রায় আধা ঘন্টা ধরে কান ধরে 1 পায়ে দাঁড়িয়ে আছি, আর আধা ঘন্টা আমি প্রায় 15-16 বারের মতো পা এক্সারসাইজ করেছি। আর ভাইয়া সেটাও বুঝতে পারেনি। ইস, কি যে ভালো লাগছে, কি সুন্দর একটা শাস্তি। এমন শাস্তি পেলে তো আমি সারা জীবন অপরাধ করেই যাব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রলাপ বকছি, এমন সময় ভাইয়ার কণ্ঠ কানে এলো, মিতু এদিকে আয়। আমিও কান ছেড়ে লাফাতে লাফাতে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। শাস্তি শেষ ভাইয়া? এইটুকু শাস্তি ছিল বুঝি? আমি তো আরো কিছুক্ষণ থাকতে পারতাম। এবার ভাইয়া শোয়া থেকে উঠে বসে বলল, শাস্তি শেষ কোথায়? এখনো তো শুরুই করলাম না। ভাইয়ার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি লোকটা, শাস্তি এখনো শুরুই হয়নি? তো আমি এতক্ষণ কান ধরিয়ে 1 পায়ে দাঁড় করিয়ে রাখার কারণ কি ছিল? শাস্তি শুরু হয়নি? কয়বার পা বদলেছিস? তওবা তওবা, আমি আর পা বদলিয়েছি? কি যে বলো না ভাইয়া। তাই নাকি? কিন্তু আমি যে শুনলাম 20 বার পা এক্সচেঞ্জ করেছিস। এমনই না, আমি তো মাত্র 16 বারই। ইসরে, এ আমি কি বলে ফেললাম। মিতুরে, তোর মাথায় সত্যি গোবর ছাড়ার কিছুই নেই। ফুর, আস্ত গাধি একটা তুই। নিজেকে ইচ্ছে মতো গালাগালি করে চোখ পিটপিট করে ভাইয়ার দিকে তাকালাম। অন্ধকারে খুব ভালো করেই বুঝলাম ও আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আসলে সরি ভাইয়া, আসলে। কথাটা বলতে বলতে ভাইয়াকে উঠে আমার দিকে এগোতে দেখে আমার কথা গলার মধ্যে আটকে গেল। কাপা কাপা গলায় কিছু বলতে যাব, তার আগেই ভাইয়া আমার সাথে হ্যাচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। এবার আমার প্রাণ যায় যায়, কি করব কিছুই মাথায় আসছে না। শুধু পরবর্তীতে কি হয় তা দেখা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ভাইয়া নিজের মুখ আমার দিকে এগোতেই আমি 2 চোখ খিচে বন্ধ করে নিলাম। সাথে সাথে কানের উপর ভাইয়ের উষ্ণ শ্বাস অনুভব করলাম।
এখনই 16 বার তুই নিজে থেকে আমার ঠোঁটে চুমু দিবি। ভাইয়ার ফিসফিস কণ্ঠটা যত না আমার হৃদস্পন্দন কাঁপিয়ে দিল, তার থেকে বেশি চমক দিল ভাইয়ার বলা কথাটা। কি বলছে এসব ভাইয়া? আমি নিজে থেকে ভাইয়াকে চুমু? না না, এটা অসম্ভব। আমি কিছুতেই পারবো না। এটাও কোনো কথা হলো? আমি নিজে থেকে কি করে? না না, এটা একেবারে ইম্পসিবল। আমি পারবো না। আমার ভাবনার মাঝে ভাইয়া আমাকে ছেড়ে বিছানায় গিয়ে আহ্লাদি স্বরে বলল, দেখ মিতু, যা করার তাড়াতাড়ি কর। বেশি ভাবতে যাস না, কারণ তুই জানিস যদি আমি নিজে থেকে কিছু করি তবে সেটা তোর জন্য কতটা কষ্টকর হবে। ভাইয়া প্লিজ এমন করিস না, আমি পারবো না। যত কথা বলবি শাস্তি ততই ডাবল হবে। ভাইয়া প্লিজ। আর একটা কথা বললে 20টা চুমু দিতে হবে। এবার আমি চুপ করে গেলাম। জানি ভাইয়ার সাথে কথা বলে কোনো লাভ নেই, সেই আমাকেই তার ভুক্তভর দিতে হবে। এখন মনে হচ্ছে কেন যে পা বদলাতে গেলাম, এখন তারও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। মনের মধ্যে অস্থিরতাটা বেড়ে চলেছে, অস্বস্তিতে গা জ্বলে পুড়ে কয়লা বনে যাচ্ছে। তারপরও ধীর পায়ে ভাইয়ার দিকে এগোতে লাগলাম। ভাইয়ার থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। তারপর চোখ বন্ধ করে একটু ঝুঁকে ভাইয়ার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ার সাথে সাথেই সরে দাঁড়ালাম। মুহূর্তেই বুকের ধুকপুকানিটা 1000 গুণে বেড়ে গেছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আবার তার ঠোঁটের দিকে এগোলাম। এবার আর একটা চুমু দিয়ে সরে এলাম না, নিজেকে শক্ত করে আরো একটা চুমু দিলাম। ধীরে ধীরে মনের সংকোচ বোধটা কাটতে লাগলো। খুব সহজভাবে যখন একের পর এক চুমু দিতে লাগলাম, ঠিক তখনই আরমান ভাই আমার পেছনের চুল আঁকড়ে ধরে আমায় বিছানায় শুইয়ে দিয়ে নিজেও আমার উপর আধশোয়া হয়ে আমার ঠোঁট করে নিল নিজের দখলে। ভাইয়াকে আটকানোর চেষ্টা করলে ভাইয়া এক হাতে আমার হাত বিছানায় চেপে ধরল। এবার আমি বেকুব বনে গেলাম, আর ভাইয়া নিজের মতো করে আমার ঠোঁটের উপর তার শাসন চালাতে লাগলো। ভাইয়া যখন তার নেশায় নেশাগ্রস্ত, তখনই দরজায় কেউ একটা নক করলো। দরজা ধাক্কানোর শব্দে আমি চমকে উঠলাম। নিজেকে ভাইয়ার কবল থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ভাইয়ার তাদের কোনো ভ্রুক্ষেপ হচ্ছে বলে মনে হচ্ছে না। যেন দরজা ধাক্কানোর শব্দ তার কান অব্দি পৌঁছাচ্ছেই না। এদিকে দরজা ধাক্কানোটাও ক্রমাগত বেড়েই চলেছে। এবার মনে হচ্ছে আমি কেঁদেই দেব। কি রকম একটা অবস্থায় পড়লাম আমি। একদিকে আরমান ভাই, অন্যদিকে দরজার পেছনের আগন্তুক। না জানি দরজার পেছনে কে দাঁড়িয়ে আছে, আর যদি সে আমাকে আর ভাইয়াকে এক ঘরে দেখে নেয় তাহলে কেলেঙ্কারিটাই না হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরেই ভাইয়া আমায় ছেড়ে দিয়ে উঠে বসলেন, আর আমি ছাড়া পাওয়ার সাথে সাথে এক লাফে উঠে দাঁড়ালাম। দরজায় ধাক্কা ক্রমাগত বেড়েই চলেছে। একটা বড় সড়ো ঢোক গিলে ভাইয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। এখন কি হবে? কেউ যদি এত রাতে আপনাকে আমার সাথে দেখে ফেলে, সর্বনাশ হয়ে যাবে। আমি কথাটা বলে দুশ্চিন্তায় সহিত বললাম, ভাইয়ার ততটা দুশ্চিন্তা হলো বলে মনে হলো না। খুব আরাম করে পেছনে 2 হাতে ভর করে আয়েশি কণ্ঠে বলল, সো হোয়াট, সর্বনাশ হবে তোর হবে, আমার কি? আমি তো ছেলে মানুষ না, এটা ওটা বলে কাটিয়ে দিব। তবে তোর কি অবস্থা হবে সেটা তুই ভাব। ভাইয়ার কথা শুনে এবার আমার রাগ হলো, প্রচন্ড রকমের রাগ হলো। একটা মানুষ এতটা নিষ্ঠুর স্বার্থপর কি করে হতে পারে? খারাপ, খুবই খারাপ লোক একটা। কেন যে এর ভালোবাসায় হাবুডুবু খেলাম কে জানে। এর এখন মাছ দরিয়ায় পড়ে পস্তাচ্ছি তো। একদম ঠিক হয়েছে, আমি তো এটাই ডিজার্ভ করি। আমার মতো মেয়ে এটাই ডিজার্ভ করে, কাজিনকে ভালোবাসবে, তাই না? ব্যাস, এখন ভালো করে বাস। আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কেঁদে কেঁদে বন্যা বইয়ে দেওয়ার ইচ্ছে করছে। সবকিছু ভাসিয়ে নিয়ে যাক এই বন্যা, পৃথিবীর কোনো কিছুই যেন বাদ না থাকে। এই পৃথিবীর সব কিছু নির্দয় পাষাণ স্বার্থপর। আমার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আবারও দরজার ধাক্কার গতি বেড়ে গেল। এমন ভাবে ধাক্কাচ্ছে যেন এক্ষুনি দরজা ভেঙে ফেলবে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজা খুলতে হুড়মুড় করে বড় মা ঘরের ভেতর ঢুকে এলো। বড় মাকে দেখে ভয় আমার বুকের স্পন্দন থমকে গেল। এখন কি হবে? বড় মা তো ভাইয়াকে দেখে ফেলবে, কথাটা ভাবতেই বিছানার দিকে চোখ যেতেই আরমান ভাই ওখানে নেই। ও মা, গেল কই লোকটা? এক্ষুনি এখানে ছিল, ভ্যানিশ ট্যানিশ হয়ে গেল নাকি? তবে যাই হোক না কেন, আমি তো এই যাত্রায় বেঁচে গেলাম, এটাই ঢের বাবা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বড় মার দিকে তাকাতেই বড় মা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এতক্ষণ ধরে কি করছিলি? দরজা খুলছিলি না কেন? আসলে বড় মা খুব ঘুম পেয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম।
তুমি দরজা ধাক্কা দিচ্ছ, আমি তো বলতেই পারবো না। তাই নাকি? তা এমন কি মরার ঘুম ঘুমোচ্ছিলি যে এত ধাক্কানোর পরও তোর ঘুম ভাঙেনি? এসব কথা বাদ দাও, তুমি বলো এত রাতে তুমি আমার ঘরে কি করছো? মিনমিন করে কথাটা বলতেই বড় মা গর্জন করে উঠল। আরমান কোথায় বলতে পারবি? কথাটা শুনেই আমি চমকে উঠলাম। বড় মা এদিক ওদিক নজর দিচ্ছেন। আরমান ভাই কোথায়, আমি কি করে বলবো? আমি তো ঘুমিয়েছিলাম। কেন, কি হয়েছে? না কিছু না, আরমান ওর ঘরে নেই, তাই ভাবলাম এখানে এসেছি কিনা। তুই ঘুমো, আমি যাই। কথাটা বলেই বড় মা ঘর থেকে বেরিয়ে গেল আর আমি সাথে সাথে দরজা